গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ূন আহমেদের চলে যায় বসন্তের দিন। আজ থাকছে দ্বিতীয় পর্ব। ফুলফুলিয়া যার নাম, তার স্বভাব চরিত্র যাই হোক, সে দেখতে খুব সুন্দর হবে এরকম ধারণা হবেই। আমি ধরেই নিলাম মেয়েটিকে দেখে মুগ্ধ বিস্ময়ে কিছুক্ষণ তাকিয়ে থাকব। মনে মনে বলবে, বাহ। মেয়েটির বাসা জিগাতলায়। ঠিকানা লেখা কাগজ হাতে নিয়ে তার বাসা খুঁজছি আর কল্পনা করছি মেয়েটা দেখতে কেমন হবে। গায়ের রং গৌরবর্ণ, মাথা ভর্তি চুল, কুচকুচে কালো চুল না, সামান্য পিঙ্গল ভাব আছে। অতিরিক্ত ফর্সা মেয়েরা সাধারণত পিঙ্গলকেশী হয়। রোগা গোলগাল মুখ, খুবই ছটফটে স্বভাবের মেয়ে। স্থির হয়ে এক জায়গায় বসেও থাকতে পারে না। অকারণে হেসে ফেলার বাতিকও আছে। সিরিয়াস ধরনের কথাতেও মুখ আড়াল করে হাসছে। অনেকক্ষণ কড়া নাড়ার পর যে মেয়েটি দরজা খুলে দিল সেই যে ফুলফুলিয়া, এতে আমার মনে সন্দেহের তিলমাত্রও নেই। অথচ কল্পনার সঙ্গে তার কোনো মিল নেই। শান্ত চেহারার শ্যামলা মেয়ে। রোগাটা ঠিক আছে, তবে মুখ গোলাকার না, লম্বাটে। মানে হচ্ছে রুটি বানাচ্ছিল। হাতে ময়দা লেগে আছে। ফুলফুলিয়া অবাক হয়ে আমাকে দেখছে। আমাকে দেখে এত বিস্মিত হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। আমার চেহারা বিস্মিত হবার মতো না। আমি সহজ গলায় বললাম, ফুলফুলিয়া কেমন আছো? মেয়েটা খানিক ভীত গলায় বলল, ভালো আছি। রুটি বানাচ্ছিলে নাকি? মেয়েটার গলা থেকে বিস্ময় ভাবটা চলে গেল। সেখানে চলে এলো আনন্দ। সে বলল, আপনি হিমু ভাই না? আমি বললাম, হ্যাঁ। চিনেছ কিভাবে? জহির নিশ্চয় খুঁটিয়ে খুঁটিয়ে আমার চেহারার বর্ণনা তোমার কাছে করেছে। উনি কিছুই বলেননি। উনি শুধু বলেছেন, হিমু ভাইজান যদি তোমার কাছে আসেন তাহলে তুমি সঙ্গে সঙ্গে বুঝে ফেলবে। তিনি দেখতে কেমন এইসব কিচ্ছু বলার দরকার নেই। আমি যে হলুদ পাঞ্জাবি পরি এটা নিশ্চয়ই বলেছে? না, হলুদ পাঞ্জাবির কথাও বলেনি। বাসা অন্ধকার কেন? বারান্দার বাতিটা চুরি হয়ে গেছে, এই জন্য অন্ধকার। ভেতরে আসুন, ভেতরে আলো আছে। তুমি ছাড়া বাসায় আর কে আছে? রহমতের মা বলে একজন মহিলা আছেন, উনি আমার পাহারাদার। উনি ছাড়া আর কেউ নেই। তোমার বাবা কোথায়? ফুলফুলিয়া মিষ্টি করে হেসে বলল, বাবা আমার উপর রাগ করে দুপুরবেলা চলে গেছেন। বলে গেছেন আর ফিরবেন না। প্রায় কি এরকম রাগ করে চলে যান? জি। রাগ ভেঙে গেলে দিনে দিনে কি ফিরেন? না, সব দিন ফেরেন না। এমনও হয়েছে 4-5 দিন পরে ফিরেছেন। আমি ফুলফুলিয়ার সঙ্গে একটা ঘরে এসে ঢুকলাম। ঘরে সস্তার একটা খাট পাতা আছে, টেবিল চেয়ার আছে, আলনা আছে। আলনার কাপড় চোপড় দেখে মনে হচ্ছে এই ঘরে ফুলির বাবা ঘুমান। হিমু ভাইজান, দুধ ছাড়া 1 কাপ চা খাবেন? খাবো। ঘরে খুব ভালো ঘি আছে। গরম রুটিতে ঘি মাখিয়ে চিনি দিয়ে দেই? দাও। ফুলফুলিয়া খানিকক্ষণ ইতস্তত করে বলল, উনি বলছিলেন আপনি নাকি একজন মহাপুরুষ। আপনি যে কোনো অসাধ্য সাধন করতে পারেন। এটা কি সত্যি? না, এটা সত্যি না। আপনি কি মানুষের ভবিষ্যৎ বলতে পারেন? তাও পারি না। তাহলে উনি কেন এত বড় গলায় আপনার কথা বললেন? আপনি কি পারেন? আমি হাসতে হাসতে বললাম, আমি সুখে এবং দুঃখে মানুষের পাশে থাকতে পারি। সে তো সবাই পারে। আপনার বিশেষত্ব কি? আমার বিশেষত্ব হচ্ছে আমি সবসময় একটা হলুদ পাঞ্জাবি পরি। সবাই হলুদ পাঞ্জাবি পরে না। সবসময় হলুদ পাঞ্জাবি কেন পরেন? হলুদ পাঞ্জাবি পরার প্রধান কারণ হচ্ছে হলুদ রঙের কাপড় সহজে ময়লা হয় না। একবার ধুয়ে অনেক দিন পরা যায়। এটাকে বললেন প্রধান কারণ। অপ্রধান কারণ কি? অপ্রধান কারণ আমার বাবা। তিনি মহাপুরুষ বানাবার একটা স্কুল খুলেছিলেন। আমি ছিলাম স্কুলের একমাত্র ছাত্র। হলুদ পাঞ্জাবি হলো স্কুল ড্রেস। বাবার ধারণা হয়েছিল গেরুয়া বৈরাগ্যের রং। গেরুয়া রঙের কাপড় পরলে মনে বৈরাগ্য আসে। মহাপুরুষদের বৈরাগ্য থাকতে হয়। ফুলফুলিয়া কথা শুনে মজা পাচ্ছে, আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। ফুলফুলিয়ার পাহারাদারও একবার উকি দিয়ে দেখে গেল। মৈনাক পর্বতের মতো শরীর, সাধারণভাবে নিঃশ্বাস নিচ্ছে কিন্তু ফোঁস ফোঁস শব্দ হচ্ছে। এরকম পাহারাদার থাকলে আর চিন্তা নাই। ফুলফুলিয়া বলল,
আপনার বাবা কি সত্যি সত্যি আপনাকে মহাপুরুষ বানাবার চেষ্টা করছিলেন? আমি হাসতে হাসতে বললাম, বাবা রীতিমতো স্কুল খুলে বসেছিলেন। স্কুলের তিনিই প্রিন্সিপাল, তিনিই শিক্ষক মণ্ডলী, তিনিই ড্রিল স্যার। এত করেও শেষ রক্ষা হয়নি। স্কুল থেকে পাশ করে বের হবার আগেই বাবার মৃত্যু। বাবার মৃত্যু মানেই প্রিন্সিপাল স্যারের মৃত্যু, শিক্ষক মণ্ডলীর মৃত্যু এবং ড্রিল স্যারের মৃত্যু। নিজের বাবার মৃত্যুর ব্যাপারটা এত সহজভাবে বলছেন। মহাপুরুষ স্কুলের ট্রেনিংয়ের কারণে বলতে পারলাম। ট্রেনিং না থাকলে বাবার মৃত্যুর কথা বলতে গিয়ে গলা কেঁপে যেত, চোখ ভেজা ভেজা হয়ে যেত। তুমি তাড়াতাড়ি রুটি বানিয়ে নিয়ে এসো। খাওয়া দাওয়ার পর ইন্টারভিউ পর্ব। কিসের ইন্টারভিউ? মাজেদা খালাকে তোমার সম্পর্কে একটা রিপোর্ট দিতে হবে। আমি কিছুই বুঝতে পারছি না। কিছু বুঝতে না পারা খুবই ভালো কথা। যত কম বুঝবে তত ভালো। কাগজ কলম আছে না? কাগজ কলম দাও, আমি পয়েন্টগুলো লিখে নেই। কী কী প্রশ্ন করব ঠিক করি। ফুলফুলিয়া আনন্দিত গলায় বলল, আমার এখন রুটি বানাতে ইচ্ছে করছে না, আপনার প্রশ্নগুলো শুনতে ইচ্ছে করছে। ঠিক আছে, প্রশ্নোত্তর পর্ব আগে শেষ হোক। ফুলফুলিয়া কাগজ কলম এনে দিল, খাটের উপর বসল। আনন্দ ও উত্তেজনায় তার চোখ চকচক করছে। আমি বললাম, তোমার নাম কি? ফুলফুলিয়া। ফুলফুলিয়া কোনো নাম না, ভালো নাম বলো। আক্তারি জাহান। বয়স? 21। উচ্চতা? বলতে পারছি না, উচ্চতা কখনো মাপিনি। ওজন নিয়েছ? ওজন কত? ওজনও নেইনি। যাই হোক, অনুমান করে লিখে নিচ্ছি। উচ্চতা 5 ফিট 5, ওজন 50 কেজি। পড়াশোনা কি? ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছি। কোন ডিভিশন? ফার্স্ট ডিভিশন। বর্তমানে কি করছো? আমাদের এখানে একটা ক্লিনিক আছে। ক্লিনিকে শামশের আলী বলে একজন ডাক্তার আছেন। আমি তার রুগীদের সিরিয়াল দিই। ক্লিনিকে আয়ার কাজ কখনো করেছো? জি, করেছি। শুরুতে তাই করতাম। ডাক্তার চাচা সেখান থেকে আমাকে নিয়ে রুগী দেখাশোনার দায়িত্ব দিলেন। কি খেতে পছন্দ? আলাদা করে আইটেম বলবে। মাছের মধ্যে কোন মাছ? ইলিশ মাছ। ভর্তার মধ্যে কোন ভর্তা? শুকনো মরিচের ভর্তা। পোলাও, ভাত, খিচুড়ি এই তিনটের মধ্যে কোনটা পছন্দ? খিচুড়ি। শুকনা খিচুড়ি না ঢ্যালঢেলা খিচুড়ি? শুকনা। পছন্দের ফুল? জুঁই ফুল। একজন খুব পছন্দের মানুষের নাম বলো। ফুলফুলিয়া হেসে ফেলল। আমি বললাম, হাসছো কেন? ফুলফুলিয়া বলল, হাসছি কারণ আমি যখনই আমার খুব পছন্দের মানুষের নাম বলবো আপনি বিশ্বাস করবেন না। কারণ আমার খুব পছন্দের একজন মানুষ হচ্ছেন আপনি, অথচ আপনার সঙ্গে মাত্র কিছুক্ষণ আগে আমার দেখা হয়েছে। তোমার খুব অপছন্দের একজন মানুষের নাম বলো। আমার বাবা। জহির তোমার খুব পছন্দের তালিকায় নেই? না, তিনি মোটামুটি পছন্দের একজন। মোটামুটি পছন্দের একজনকে বিয়ে করতে যাচ্ছ? ফুলফুলিয়া চমকে উঠে বলল, তাকে আমি কেন বিয়ে করব? বিয়ের কোনো কথা তার সঙ্গে তোমার হয়নি? না। জহির তো বিয়ে করার জন্য খুবই ভালো ছেলে। জহির যে কত ভালো ছেলে সেই সার্টিফিকেট কিন্তু আমি তোমাকে দিতে পারি। সার্টিফিকেট দিতে হবে না, মানুষের চোখের দিকে তাকালেই বোঝা যায় মানুষটা ভালো না মন্দ। তাই নাকি? হ্যাঁ, তাই। পুরুষ মানুষের পক্ষে হয়তো এটা বোঝা সম্ভব না, কিন্তু সব মেয়ের এই ক্ষমতা আছে। জহির তো পরিষ্কার করে রেখেছে তোমাকে কাজী অফিসে নিয়ে বিয়ে করবে। বিয়েকে আমি একজন সাক্ষী। তোমার তরফ থেকে যদি কোনো সাক্ষী না পাওয়া যায়, দ্বিতীয় সাক্ষী আমিই জোগাড় করব। কি সর্বনাশ, এসব আপনি কি কথা বলছেন? আমার তো বিয়ে হয়েছে। আমার স্বামী নাইক্ষ্যংছড়ি পোস্ট অফিসের পোস্টমাস্টার। ওই এলাকায় পাহাড়ি বাঙালিতে ঝামেলা হচ্ছে, এই ভয়ে সে আমাকে নিতে চায় না। আমি বড় একটা নিঃশ্বাস ফেলে বললাম, পবিত্র গাভী। ফুলফুলিয়া বলল, পবিত্র গাভী মানে কি? আমি বললাম, আমেরিকানরা কোনো ঘটনায় যদি খুবই বিস্মিত হয় তাহলে বলে হলি কাউ। এটাই বাংলা করে বললাম, পবিত্র গাভী। ফুলফুলিয়া বলল, পবিত্র গাভী তো আপনার আগে বলা, আমার আগে বলা উচিত। বলো। ফুলফুলিয়া খুব গম্ভীর গলায় বলল, পবিত্র গাভী, বলেই মুখে আঁচল চাপা দিয়ে খিলখিল করে হাসতে লাগলো। আমি বললাম, যাও রুটি বানিয়ে নিয়ে এসো। বেশি রাত করা যাবে না, মাজেদা খালার কেয়ারটেকার অপেক্ষা করছে। তোমার উপর প্রতিবেদনটা হাতে হাতে নিয়ে যাব।
মাজেদা খালাটা কে? মাজেদা খালা হচ্ছেন তোমার হলেও হতে পারত শাশুড়ি। খুবই ইন্টারেস্টিং মহিলা। লোকজন গাছের উপর ভূত বসে থাকতে দেখে। উনি একমাত্র মহিলা যিনি তার শোবার ঘরে মশারির ভিতর ভূত বসে থাকতে দেখেন। বৃদ্ধ ভূত। ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এর মতোই ওল্ড ম্যান অ্যান্ড দ্য মস্কুইটো নেট। আপনার কথা বুঝতে পারছি না। কথা বোঝার দরকার নেই, তুমি তোমার কাজ করো। আমি এখানে বসেই প্রতিবেদনটা লিখে ফেলি। দীর্ঘ প্রতিবেদনের দরকার নেই। ঘটনার যা দাঁড়িয়েছে সংক্ষিপ্ত চিঠি দিয়ে কাজ সারা যায়। মাজেদা খালাকে সংক্ষিপ্ত করে আমি লিখলাম, মা খালা। অন্যরকম একটা অর্থ দাঁড়িয়ে গেল। চিঠির শুরুই হলো রহস্যময়। প্রিয় মা খালা, ফুলফুলিয়ার সঙ্গে দেখা হয়েছে। এই মুহূর্তে আমি ফুলফুলিয়ার বাবার শোবার ঘরে বসে আছি। ফুলফুলিয়া রুটি সেঁকতে গিয়েছে। চা রুটি খেয়ে চলে আসব। ফুলফুলিয়া মেয়েটির বায়োডাটা আলাদা একটা কাগজে লিখে দিলাম। ওজন এবং উচ্চতা অনুমান করে লিখলাম। এই দুটি তথ্যে কিছু ভুল থাকতে পারে। মেয়েটিকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হবার 100টি কারণ আছে। আমি শুধু একটা কারণ উল্লেখ করব। কারণটি হলো বারুদ ভেজা। মনে হচ্ছে তুমি কিছু বুঝতে পারছো না। আমি ব্যাখ্যা করে বলি। একবার যুদ্ধের সময় এক গোলন্দাজ সেনাপতির দায়িত্ব ছিল পাহাড়ের উপর অবস্থান নেয়া। সেখান থেকে যখন সে দেখবে শত্রু আসছে তখন সে গোলাবর্ষণ করবে। শত্রু এলো ঠিকই, কিন্তু গোলন্দাজ সেনাপতি গোলাবর্ষণ করল না। তাকে কোর্ট মার্শাল করার জন্য নিয়ে যাওয়া হলো। তাকে বলা হলো, গোলাবর্ষণ না করার পিছনে তোমার কি কোনো বক্তব্য আছে? সেনাপতি বলল, গোলাবর্ষণ না করার পিছনে আমার 102টা যুক্তি আছে। তবে প্রথমটা হলো, আগের রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সব বারুদ গেছে ভিজে। বিচারপতি বললেন, বাকি 101টা যুক্তি বলতে হবে না, বারুদ ভেজা এই একটাই যথেষ্ট। যাও, তুমি খালাস। ফুলফুলিয়ার ব্যাপারে বারুদ ভেজার অর্থ হলো মেয়েটা বিবাহিত। তার স্বামী নাইক্ষ্যংছড়িতে আছে, পোস্টমাস্টার। পাহাড়ি বাঙালি সমস্যার কারণে স্ত্রীকে নিজের কাছে নিয়ে যেতে পারছে না ঠিকই, কিন্তু পোস্টমাস্টার হবার সুবাদে প্রতিদিনই একটা করে চিঠি লিখে যাচ্ছে। আশা করি ফুলফুলিয়ার ব্যাপারে তোমার সমস্ত দুশ্চিন্তার অবসান হয়েছে। এখন বলো, তোমার বৃদ্ধ ভূতের খবর কি? তাকে কি আবারও দেখেছ? আগেরবার সে বিছানায় বসেছিল, এখনই কি বসা অবস্থায় পেয়েছ? বসতে গেলেই শুতে চায়। এই প্রবচন ভূতদের বেলাতেও যদি খাটে, তাহলে এর পরের বার শুয়ে থাকা অবস্থায় দেখার কথা। তুমি ভালো থেকো। ইতি হিমু। আমার সামনে জহির বসে আছে। তার গায়ে হালকা কমলা রঙের গেঞ্জি। কি সুন্দর তাকে মানিয়েছে। গেঞ্জির কমলা রঙের আভা তার গালে পড়ছে। খানিকটা পড়েছে তার চোখে। গাল এবং চোখে কমলা রং চকচক করছে। আমি বললাম, জহির, তোকে সুন্দর লাগছে রে। প্যাকেজ নাটকের নায়কের মতো লাগছে। পার্কে গানের দৃশ্যে শুটিং করার জন্য নায়ক প্রস্তুত। নায়িকা এখনও আসেনি। নায়িকার জন্য অপেক্ষা। জহির হাসল, মিচকা ধরনের হাসি। আমি বললাম, তুই হাসছিস কেন? মিচকাটাই হাসি। জহির বলল, পরীক্ষার হলে যাবার কথা বলে এখানে চলে এসেছি। এটা ভেবে কেন যেন মজা লাগছে। পরীক্ষা দিচ্ছিস না? না। পরীক্ষা যে দিচ্ছিস না, খালাখালু কি জানেন? এতক্ষণে সম্ভবত জেনে গেছেন। আমি এক ওষুধের দোকান থেকে টেলিফোন করে মাকে বলেছি। খালা কি বললেন? কিছু বললেন না। প্রথমে কোঁ করে একটা শব্দ হলো, তারপর ধপাস শব্দ শুনলাম। মনে হয় মা অজ্ঞান হয়ে পড়ে গেছেন। মা খুব সহজে অজ্ঞান হতে পারেন। একবার কি হয়েছে শোনো। খাটের উপর বাবার প্যান্টের কালো বেল্ট পড়েছিল। মা সেই বেল্ট দেখে সাপ সাপ বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। এবার অজ্ঞান হয়েছে তোর পরীক্ষার হলে না যাওয়ায়? মনে হয় হয়েছে। আমি ধপাস শব্দ শুনলাম। আমি যতই হ্যালো হ্যালো করি, ওপাশ থেকে কোনো শব্দ আসে না। তুই মনে হয় মজা পাচ্ছিস? পাচ্ছি। ভাইজান শোনো, তোমার কাছে আমি খুব জরুরি একটা কাজে এসেছি। বল শুনি। একটু পরে বলি। প্রথমে শোনো, ফুলফুলিয়ার সঙ্গে কিভাবে পরিচয় হলো সেই গল্প। ফুলফুলিয়ার সঙ্গে পরিচয়ের গল্প করার আর কি কোনো প্রয়োজন আছে? না, প্রয়োজন নেই। শুধু গল্পটা বলি। খুবই ইন্টারেস্টিং গল্প। আমি লেখক হলে একটা গল্প লিখে ফেলতাম। হয়েছে কি ভাইজান,
জিগাতলা স্টাফ কোয়ার্টারে আমার এক বন্ধু থাকে। দুপুরবেলা ওর কাছে গিয়েছে একটা বই নিতে। ও বাসায় ছিল না। চৈত্র মাস, দুপুর ঝাঝা রোদ। রিকশা পাচ্ছি না। রিকশার খোঁজ করছি। হঠাৎ দেখি একটা মেয়ে 2 হাতে 2টা আইসক্রিম নিয়ে আসছে। দামি কোনো আইসক্রিম না, সস্তা জিনিস, ললিপপ। এমন কোনো অদ্ভুত দৃশ্য না যে আমাকে হাঁ করে তাকিয়ে থাকতে হবে, কিন্তু ওই দিন আমি হাঁ করে মেয়েটির দিকে তাকিয়েছিলাম। আমি দাঁড়িয়ে আছি, সে এগিয়ে আসছে, আমাকে ক্রস করে চলে গেল। তারপরেও আমি তাকিয়ে রইলাম। তারপর হঠাৎ দেখি মেয়েটা দাঁড়িয়ে গেছে, আমার দিকে ফিরে আসছে। সে এসে আমার সামনে থমকে দাঁড়িয়ে বলল, আইসক্রিম খাবেন? নিন, আইসক্রিম খান। ভাইজান, আমি কোনো কথা না বলে আইসক্রিম নিলাম। পাথরের মূর্তির মতো আইসক্রিম হাতে দাঁড়িয়ে রইলাম। মেয়েটা বলল, খান, আইসক্রিম খান। আমি সঙ্গে সঙ্গে আইসক্রিমে কামড় দিলাম, যেন জীবনে এই প্রথম আইসক্রিম খাচ্ছি। ভাইজান, গল্পটা কেমন? ভালো। মেয়েটা 2টা আইসক্রিম নিয়ে যাচ্ছিল কেন? সে আর তার বাবা তাদের বাসার দিকে যাচ্ছিল। তার বাবা আইসক্রিম খেতে চাইল বলেই 2টা আইসক্রিম কেনা হলো। তখন বাবা হঠাৎ কী কারণে মেয়ের উপর রেগে উল্টো দিকে চলে গেল। মেয়েটা 2টা আইসক্রিম নিয়ে বাসায় ফিরছে। মনে মনে ঠিক করেছে পথে টোকাই শ্রেণীর কাউকে দেখলে একটা আইসক্রিম দিয়ে দেবে। আমাকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখে আইসক্রিমটা আমাকে দিয়ে দিল। তুই কি করলি? আইসক্রিম খেতে খেতে ফুলফুলিয়ার বাসা পর্যন্ত গেলি? হ্যাঁ ভাইজান, সে আমাকে যেতে বলেনি। হ্যামিলনের বংশীবাদকের পিছনে পিছনে ছেলেপুলেরা যেভাবে গিয়েছে আমি ঠিক সেইভাবে গিয়েছি। একসময় মেয়েটা বলল, এই বাড়িতে আমরা থাকি, এখন আপনি বাসায় যান। আমাকে আমার বাসা পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। ঘটনাটা কেমন ভাইজান? ইন্টারেস্টিং না? ভাইজান, আমি ঠিক করেছি এই ঘটনা নিয়ে একটা ছোট গল্প লিখব। গল্পের নাম সবুজ আইসক্রিম। আমি যে আইসক্রিমটা খেয়েছিলাম সেটার রং ছিল সবুজ। গল্পের ছেলেটার নাম থাকবে টগর, মেয়েটার নাম থাকবে বেলি। 2টাই ফুলের নাম। গল্পের নামটা খারাপ না, তবে পাত্রপাত্রীর নাম ভালো হয়নি। গল্পের শেষটা ভেবে রেখেছি। গল্পের শেষে টগর এবং বেলি কাজী অফিসে গিয়ে বিয়ে করবে। বিয়ের পরপরই দুজন 2টা সবুজ আইসক্রিম খেতে খেতে রাস্তায় হাঁটবে। মিলনাত্মক গল্প। মিলনাত্মক গল্প না লিখে বিয়োগান্তক লেখ, বাস্তবের সঙ্গে মিলবে। যেমন ধর, এক পর্যায়ে ছেলেটা জানতে পারল যে মেয়েটার বিয়ে হয়ে গেছে। সে খুব মনে কষ্ট পেল। একবার ভাবল সারা জীবন বিয়ে করবে না, সারা জীবন একা থাকবে। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে করল। 3 বছরের মাথায় তাদের ফুটফুটে একটা মেয়ে হলো। বেলি বলল, ওগো, মেয়েটার সুন্দর একটা নাম রাখো তো, আনকমন না? টগর বলল, ওর নাম রাখলাম আইসক্রিম। জহির বলল, বিয়োগান্তক খারাপ না, দেখি দুভাবেই লিখব। এখন তোমাকে জরুরি কাজের কথাটা বলে চলে যাব। যাবি কোথায়? এখনও ঠিক করিনি কোথায় যাব। বাড়িতে তো যাওয়াই যাবে না। কোনো এক বন্ধুর বাসায় উঠব, তারপর ডিসিশন নেব। ফুলফুলিয়াকে একবার দেখে আসতে পারলে ভালো হতো। সেটা মনে হয় ঠিক হবে না। তুমি কি বলো, ঠিক হবে? না, ওর ছবিগুলো তো ওকে ফেরত দেওয়া দরকার। ছোটবেলার ছবি দিয়ে 2টো প্রিন্ট করেছি, একটা আইনস্টাইনের সঙ্গে আর একটা রবীন্দ্রনাথের সঙ্গে। রবীন্দ্রনাথের সঙ্গে তার ছবিটা ভালো হয়েছে। ছবি দেখে মনে হয় রবীন্দ্রনাথ তার নাতনির দিকে তাকিয়ে মিটমিটে হাসছেন। চা খাবি? না ভাইজান, চা খাবো না, এখন বিদায় হব। বেশিক্ষণ থাকলে বাবার হাতে ধরা পড়ে যাব। আমি মোটামুটি 90.5% নিশ্চিত যে বাবা খবর পেয়েই সরাসরি তোমার কাছে চলে আসবে। আমারও তাই ধারণা। বাবার হাত থেকে বাঁচতে হলে আমাদের দুজনকেই পালিয়ে যেতে হবে। আমি কোথায় যাব এটা এই মুহূর্তে ঠিক করে ফেললাম। কোথায় যাবি? কোথাও যাব না, শুধু হাঁটব। শুধুই হাঁটবি মানে? ভাইজান, তুমি ফরেস্ট গাম্প ছবিটা দেখেছ? হ্যাঁ। ফরেস্ট গাম্প ছবিতে অভিনেতা টম হ্যাঙ্কস হাঁটা শুরু করে। দিনের পর দিন কোনো কারণ ছাড়াই হাঁটে। হাঁটতে হাঁটতেই তার দাড়ি গোঁফ গজিয়ে যায়। আমিও টম হ্যাঙ্কসের মতোই হাঁটব, তবে উদ্দেশ্যবিহীন হাঁটা না। আমি হাঁটতে হাঁটতে চিন্তা করব। কী চিন্তা করবি? পৃথিবীতে যে মানুষের মতো ইন্টেলিজেন্ট প্রাণী এসেছে, এরা কেন এসেছে? কেন প্রকৃতি এমন এক বুদ্ধিমান প্রাণী সৃষ্টি করল?
প্রকৃতি মানুষের কাছে কি চাচ্ছে? হেঁটে হেঁটে এমন জটিল চিন্তা করবি? ভাইজান, আমি হাঁটা শুরু করব তেঁতুলিয়া থেকে। হাঁটতে হাঁটতে বাংলাদেশের শেষ সীমানা টেকনাফের শাহপরীতে যাব। সেখানে সমুদ্রে নেমে গোসল করব। গোসল করে উঠে এসে দাড়ি গোঁফ কামাবো। আইডিয়াটা কেমন ভাইজান? আইডিয়া খারাপ না। এখন তোমাকে জরুরি কথাটা বলি। জরুরি কথাটা হচ্ছে, ফুলফুলিয়াকে তুমি ছবি দুটো দিয়ে আসবে। আমি যাব না। এখন আমার আর যেতে ইচ্ছা করছে না। খামে ভরে বাইপোস্টে পাঠিয়ে দিলেও তো হয়। না ভাইজান, তোমাকেই যেতে হবে। আমি তো জানতাম না মেয়েটা বিবাহিতা। গতকাল রাতে মার কাছ থেকে জেনেছি, কিন্তু তার আগেই একটা ভুল করে ফেলেছি। পরশু দুপুরে ফুলফুলিয়াকে একটা চিঠি লিখে পোস্ট করেছি। 32 পৃষ্ঠার চিঠি। আমি চাই না এই চিঠিটা সে পড়ুক। 32 পৃষ্ঠার চিঠি লিখেছিস কষ্ট করে, আরও কয়েক পৃষ্ঠা লিখলে তো উপন্যাস হয়ে যেত। আমিও 50 পৃষ্ঠা লিখব ঠিক করেছিলাম। A4 সাইজ কাগজ শেষ হয়ে গেল। আমি যে ধরনের চিঠি লিখেছি সে ধরনের চিঠি লিখতে কষ্ট হয় না। 2000-3000 পৃষ্ঠাও লেখা যায়। একটা বাঁকাই করে লিখি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি বিড়বিড় করে বললাম, পবিত্র গাভী। জহির বলল, চিঠি তোমাকে ফেরত নিয়ে আসতে হবে ভাইজান। আমাকে গিয়ে ফুলফুলিয়াকে বলতে হবে যে তোমার আজকালের ভিতরে একটা চিঠি আসবে। চিঠিটা তুমি না পড়েই নষ্ট করে ফেলবে। ঠিক ধরেছ ভাইজান, এই কাজটা তোমাকে করতে হবে। কোনো মেয়ের পক্ষে চিঠি না পড়ে নষ্ট করে ফেলা তো অসম্ভব ব্যাপার। এই জন্যই তো তোমাকে যেতে বলছি। তুমি বললেই অসম্ভব সম্ভব হবে, এই ক্ষমতা তোমার আছে। আচ্ছা দেখি। দেখা দেখি না, তুমি আজই যাবে এবং চিঠিটা না পড়ার কথা এমনভাবে বলবে যেন সে চিঠি না পড়ে। একটা বিবাহিতা মেয়ে যখন দেখবে কেউ তাকে 1,00,000 বার লিখেছে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, তখন তার ঘেন্না লাগবে। ভাইজান, চিঠিটা ফেরত আনতে পারবে না? চেষ্টা করব। ভাইজান, উঠি? যা, হাঁটা শুরু কর। খালি পায়ে না হেঁটে ভালো কেটসের জুতা কিনে নে। আমি ঠিক করেছি খালি পায়ে হাঁটব। সঙ্গে টাকা পয়সা কাপড় চোপড় কিছুই থাকবে না। খিদে লাগলে মানুষের বাড়ি গিয়ে খাওয়া চাইব। খেতে দিলে খাবো, খেতে না দিলে খালি পেটেই হাঁটব। সন্ন্যাসীদের মতো জীবন। নাগা সন্ন্যাসীদের মতো পুরোপুরি নগ্ন হয়ে তুই যদি হাঁটতে পারিস তাহলে কিন্তু খাওয়ার অভাব হবে না। একজন নগ্ন মানুষ কোনো বাড়িতে খেতে চাইছে, আপদ বিদায় করার জন্যই তারা তাড়াতাড়ি খাবার দেবে। টাকা পয়সা চাইলে টাকা পয়সা দেবে। নগ্ন হয়ে হাঁটতে পারবো না ভাইজান, লজ্জা লাগবে। লজ্জা লাগলে তো কিছু করার নেই। তোকে বুদ্ধি শিখিয়ে দিলাম। যদি দেখিস মহাবিপদে পড়ে গেছিস, খাওয়া জুটছে না, তখন নাগা সিস্টেম। জহির উঠে দাঁড়ালো। আমি বললাম, শুভ দেশ হন্টন। বিকাল 3টায় খালু সাহেব চলে এলেন। তার মুখ গম্ভীর, কপালের চামড়া কুঁচকে আছে, চোখ ছোট ছোট, সুপ্ত আগ্নেয়গিরি টাইপ ভাবভঙ্গি। বিস্ফোরণের আগে আগ্নেয়গিরি অতিরিক্ত শান্ত থাকে। খালু সাহেবও অতিরিক্ত শান্ত। কেমন আছো হিমু? জি ভালো। তোমাকে পাওয়া যাবে ভাবিনি। তুমি তো ঘরে বসে থাকার লোক না। শুয়ে আছো যে, শরীর খারাপ নাকি? জি না, শরীর ভালো। অফিস থেকে বাসায় যাবার পথে ভাবলাম তোমার সঙ্গে বসে 1 কাপ চা খেয়ে যাই। জহিরকে নিয়ে কিছু কথা ছিল, কথাও বলি। আমি বিছানা থেকে নামতে নামতে বললাম, আমি চায়ের কথা বলে আসি। খালু সাহেব বললেন, চায়ের কথা বলতে হবে না, আমি ফ্লাক্সে করে চা নিয়ে এসেছি। অফিসের পিয়নের কাছে ফ্লাক্স। কাপ আনতে ভুলে গেছি। ওকে 2টা মগ কিনতে পাঠিয়েছি। আমার কাছে কাপ ছিল। তোমারটা তোমার কাছে থাকুক। মগ 2টা তোমাকে দিয়ে যাব। অফিস ফেরত মাঝে মধ্যে যদি চা খেতে আসি, মগে করে চা খাওয়া যাবে। আপনি কি প্রায়ই আসবেন? খালু সাহেব আমার প্রশ্নের জবাব না দিয়ে চেয়ারে বসলেন। টেবিলে রাখা ফুলফুলিয়ার ছবি 2টা নিয়ে তাকিয়ে রইলেন। কার ছবি? রবীন্দ্রনাথ এবং আইনস্টাইনের ছবি। সে তো বুঝতেই পারছি, মেয়েটা কে? ওর নাম ফুলফুলিয়া। ফুলফুলিয়া? নামটা পরিচিত লাগছে কেন? খালার কাছে তার নাম মনে হয় শুনেছেন। ও আচ্ছা, দ্যাট ফুলফুলিয়া। রবীন্দ্রনাথ আইনস্টাইনের সঙ্গে তার ছবি কিভাবে এলো?
এটা ফটোগ্রাফিক ট্রিক। ফটোশপ নামের একটা কম্পিউটার প্রোগ্রামে এই কাজটা সহজেই করা যায়। জহির করেছে? জি। পড়াশোনা বাদ দিয়ে সে ট্রিক ফটোগ্রাফ করছে? তুমি নিশ্চয়ই জানো আজ সে পরীক্ষা দিতে যায়নি। জানি, আমার কাছে এসেছিল। তোমার কাছে যে সে আসবে এটা আমি ধরেই নিয়েছি। খালু সাহেব ছোট্ট নিঃশ্বাস ফেলে সিগারেট ধরালেন। তার কপালের চামড়ায় আরেকটা ভাঁজ পড়ল, চোখ দুটো আরও ছোট হয়ে গেল। সুপ্ত আগ্নেয়গিরি এখন গা ঝাড়া দিচ্ছে, যে কোনো সময় লাভা বের হতে শুরু করবে। খালু সাহেবের পিয়ন দুটা মগ এবং ফ্লাক্স নিয়ে ঢুকেছে। লোকটা অতি দ্রুত মগে চা ঢেলে দিল। সে চায়ের সঙ্গে কেকও এনেছে। এক বাক্স টিস্যু পেপার এনেছে। টিস্যু পেপার কেক রেখে অতি দ্রুত ঘর থেকে বের হয়ে গেল। মনে হয় তার উপর এরকম নির্দেশই ছিল। হেমো। জি। জহিরের পরিকল্পনা কি তা তুমি জানো? জানি, আমাকে বলে গেছে। আপাতত সে হাঁটবে। হাঁটবে মানে? প্রথমে যাবে তেঁতুলিয়া, সেখান থেকে হাঁটা শুরু করবে। হাঁটা বন্ধ হবে শাহপরী দ্বীপে। শাহপরী দ্বীপ হলো বাংলাদেশের শেষ সীমানা। শাহপরী দ্বীপে পৌঁছার পরে সে সমুদ্রে স্নান করবে, দাড়ি কামাবে। দাড়ি কামাবে মানে? এই কদিন সে দাড়িগোঁফ কামাবে না। 6 মাসে দাড়িগোঁফ অনেক বড় হয়ে যাবে। কামানো ছাড়া গতি কি? সে 6 মাস ধরে হাঁটবে, এটাই তার পরিকল্পনা? জি। সে যে বর্তমানে মানসিক রোগী, এটা কি সে জানে? জি না, জানে না। মানসিক রোগী কখনোই বুঝতে পারে না যে সে মানসিক রোগী। তোমাকে যখন সে তার পরিকল্পনার কথা বলল, তখন তুমি তাকে কি বললে? আমি তাকে ভালো কেস জুতা কিনতে বললাম। খাওয়া দাওয়ার সমস্যা যদি হয়, তখন একটা বুদ্ধি বলে দিয়েছি। এই বুদ্ধিমতো কাজ করলে খাওয়া দাওয়ার সমস্যা হবে না। যে কোনো বাড়িতে খাবার চাইলেই খাবার দেবে। কি বুদ্ধি? খালু সাহেব, সেটা আপনাকে বলবো না। বললে আপনি রাগ করতে পারেন। রাগ করব না, বলো। আমি হতভম্ব অবস্থায় আছি। হতভম্ব মানুষ রাগ করতে পারে না। আমি জহিরকে বলেছি, যদি সে দেখে কেউ তাকে খাবার দিচ্ছে না, তাহলে সে যেন নাগা সন্ন্যাসী টাইপ হয়ে যায়। কাপড় চোপড় সব খুলে ফেলে পুরো নগ্ন হয়ে যাওয়া, শুধু পায়ে থাকবে কেশ জুতা। এ অবস্থায় কোনো বাড়িতে খাবার চাইলে অবশ্যই খাবার দেবে। খালু সাহেব আমার দিকে তাকিয়ে আছেন, কিছু বলছেন না। হাত বাড়িয়ে চায়ের মগ নিয়ে মগে চুমুক দিলেন, সিগারেট ধরালেন। আমি নিজেই মগে চুমুক দিয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেলে বললাম, চাটা খুবই ভালো হয়েছে। খালু সাহেবের ঠোঁটের কোণায় রহস্যময় হাসি দেখা গেল। হিমু। জি। তুমি তাকে ন্যাংটা হয়ে মানুষের বাড়ি বাড়ি খাবার ভিক্ষা করে খেতে বলেছ? তেমন ইমার্জেন্সি যদি হয় তাহলেই এই পথে যেতে বলেছি। তবে সে যাবে না। সে বলেছে তার লজ্জা করে। তুমি একটা কথা বলবে আর সে তা করবে না, এটা কখনো হবে না। ঠিকই সে ন্যাংটা হয়ে পথে পথে হাঁটবে। হিমু শোনো, আমার ধারণা না, আমার দৃঢ় বিশ্বাস, পুরো ব্যাপারটায় আর্কিটেক্ট হচ্ছ তুমি। কফির দোকান, ফুলফুলিয়া, পরীক্ষা না দেয়া, ন্যাংটা হয়ে হাঁটাহাঁটি, সব কিছুর মূলে আছো তুমি। আমার ছেলে গোল্লায় গেছে, যাক, আমি তোমাকে ছাড়ব না। আমি তোমার হিমুগিরি বের করে দেব। তোমার খালা তোমাকে বাঁচাতে পারবে না। তোমাকে আমি 24 ঘন্টা সময় দিচ্ছি। 24 ঘন্টার ভিতর তুমি আমার ছেলেকে আমার সামনে হাজির করবে। যদি করতে পারো তাহলেই তোমাকে ক্ষমা করব, আর নয়তো না। খালু সাহেব, সময় আরেকটু বাড়ানো যায় না? 72 ঘন্টা করা যায়? 24 ঘন্টা মানে 24 ঘন্টা। এখন বাজে 2টা 21। আমি আগামীকাল 2টা 21-এ তোমার এখানে আসব। তখন যেন জহিরকে দেখতে পাই। খালু সাহেব উঠে দাঁড়ালেন। আমি বললাম, জহির কোথায় আছে আমি জানি না। আমাকে চেষ্টা করতে হবে টেলিপ্যাথির পদ্ধতিতে। একটু সময় তো লাগবেই। খালু সাহেব আগুন করা দৃষ্টিতে তাকিয়ে আছেন। এখন ঠোঁট কামড়ে ধরেছেন, রাগ সামলাবার চেষ্টা। বড় বড় নিঃশ্বাস ফেলার শব্দ পাওয়া যাচ্ছে। স্ট্রোক ফোক না হয়ে যায়। আমি বললাম, চলুন আপনাকে গাড়ি পর্যন্ত দিয়ে আসি। ধন্যবাদ, তোমাকে পৌঁছে দিতে হবে না। আই নো দ্য ওয়ে। খালু সাহেবের রাগ এখন চূড়ান্ত পর্যায়ে। রাগ এবং টেনশনের সময় তিনি বাংলা ভুলে যান। তাকে আর ঘাটানো ঠিক হবে না। আমিও খালু সাহেবের সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছিলাম। এখন বসে পড়লাম। আমার হাতে 24 ঘন্টা সময়। এই 24 ঘন্টায় কিছু করা যাবে না।
ফুলফুলিয়ার কাছ থেকে অবশ্য টেলিপ্যাথিক পদ্ধতিতে মানুষকে ডাকার কৌশল শিখে আসা যায়। খালার সঙ্গে কথা বলা দরকার। খালার বাসায় যাবার প্রশ্নই ওঠে না। কথা বলার কাজটা সারতে হবে টেলিফোনে। কোনটা আগে করব বুঝতে পারছি না। খালার সঙ্গে কথা বলবো না ফুলফুলিয়ার সঙ্গে দেখা করব? আশ্চর্য, খালু সাহেব এখনও দাঁড়িয়ে আছেন। মনে হচ্ছে বিশেষ কোনো কথা বলতে চান। কথা বলাটা ঠিক হবে কিনা এই সিদ্ধান্ত নিতে পারছেন না। আমি বললাম, খালু সাহেব কিছু বলবেন? 24 ঘন্টা যাক, তারপর যা বলার বলবো। খালু সাহেব দরজার দিকে রওনা হলেন। ফ্লাক্সটা ফেলে যাচ্ছেন। নিয়ে যেতে হবে বলবো কি না বুঝতে পারছি না। বললে হয়তো আরও রেগে যাবেন। থাকুক ফ্লাক্স, দেখেই বোঝা যাচ্ছে দামি জিনিস। বরং এক কাজ করা যেতে পারে, ফ্লাক্স ভর্তি চা নিয়ে ফুলফুলিয়ার সঙ্গে দেখা করা যেতে পারে। ওই দিন তার গরম রুটিগুলো ভালো ছিল, চা ভালো ছিল না। কলিং বেলে হাত রাখার আগেই দরজা খুলে গেল। দরজা পুরোপুরি খোলার আগেই ফুলফুলিয়া বলল, ভাইজান আসুন। চমৎকৃত হবার মতো ঘটনা। দরজায় কোনো পিফোল নেই যে ফুলফুলিয়া আগে থেকে দেখবে আমি এসেছি। যেহেতু চমৎকৃত হবার ব্যাপারটা আমার মধ্যে নেই, আমি চমৎকৃত হলাম না। খুব স্বাভাবিকভাবে বলল, কেমন আছো? ফুলফুলিয়া বলল, ভালো। তোমার দুটো ছবি আছে আমার কাছে, ছবি দুটো দিতে এসেছি। ফুলফুলিয়া বলল, রবীন্দ্রনাথ এবং আইনস্টাইনের সঙ্গে ছবি? তুমি ব্যাপারটা জানো নাকি? উনি বলেছেন। উনি আসলে হঠাৎ করে ছবি দেখিয়ে আমাকে বিস্মিত করতে চেয়েছিলেন। পেটে কথা রাখতে পারেননি, আগেই বলে দিয়েছেন। ভাইজান শুনুন, আমার বাবা বাসায় আছেন। ওনার শরীর সামান্য খারাপ। আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে কিছু মনে করবেন না। উনি কি সবসময় খারাপ ব্যবহার করেন? জি। কি করলে উনি খুশি হন? কোনো কিছুতেই খুশি হন না। তবে তার ব্যঞ্জো বাজনার প্রশংসা করলে তিনি মনে মনে খুশি হন। কী বাজনা বললে? ব্যঞ্জো? জি। চলো, তোমার বাবার কাছে আমাকে নিয়ে চলো। ওনার নাম কি? শমশের উদ্দিন। খাটের উপর এই গরমের ভিতর কাঁথা গায়ে দিয়ে জবুথুবু হয়ে এক বৃদ্ধ বসে আছে। নেশাগ্রস্ত মানুষের লাল চোখ, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। কিছু মানুষ আছে সপ্তাহে একদিন শেভ করেন। উনি মনে হয় সেই দলের। ভদ্রলোকের মুখ ভর্তি দাড়ি গোফের জঙ্গল থাকলেও মাথা চুল শূন্য। টাক থাকা মানুষেরও কিছু চুল থাকে, ওনার তাও নেই। তবে তার টাকে বিশেষত্ব আছে। টাক চকচক করছে না, ম্যাট ফিনিশিং। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে খ্যাক খ্যাক করে উঠলেন। আপনি কে? আমি বিনীত ভঙ্গিতে বললাম, আমার নাম হিমু। চান কি? বসে তারপর বলি। বসতে পারি? শমশের উদ্দিন লাল চোখে কটমট করে তাকিয়ে রইলেন। আমার দিকে না, তার মেয়ের দিকে। আমি ফুলফুলিয়াকে বললাম, এই মেয়ে, তুমি আমাদের দুজনকে চা দাও। আমি ফ্লাক্সে করে চা নিয়ে এসেছি। চা খেতে খেতে আমি তোমার বাবার সঙ্গে জরুরি কিছু কথা বলি। জরুরি কথা বলার সময় তোমার না থাকাই ভালো। শমশের উদ্দিন আমার দিকে ফিরলেন। আগের মতোই খ্যাক খ্যাক করে বললেন, মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছেন? এই এক যন্ত্রণায় পড়েছি। 2 দিন পরে পরে যন্ত্রণা। বাংলাদেশে মনে হয় বিবাহযোগ্য মেয়ে এই একটা। প্রস্তাব দেওয়ার আগে শুনে রাখেন, আমার মেয়ের 2 বছর আগে বিবাহ হয়েছে। জামাই পোস্টমাস্টার। এটা কোনো ব্যাপার না। কি বললেন? এটা কোনো ব্যাপার না? জি না। মুঘল ইতিহাস পড়লে দেখবেন মুঘল সম্রাটদের কোনো একটা মেয়েকে পছন্দ হলো, দেখা গেল সেই মেয়ে বিবাহিতা। কোনো অসুবিধা নেই। হাজব্যান্ড মেরে ফেলো, নতুন করে বিয়ের ব্যবস্থা করো। চুপ। আমাকে চুপ করতে বলছেন? হ্যাঁ, চুপ। আর কোনো কথা না। এখন গেট আউট। এই মুহূর্তে গেট আউট। আসল কথাটা তো এখনো বলতে পারিনি। আসল কথা নকল কথা কোনো কথা না। তুমি ভদ্রলোকের ছেলে। মারধর করব না। মানে বের হয়ে যাও। আপনার ব্যঞ্জবাজনা বিষয়ে কথা বলতে এসেছিলাম, আপনার মেয়ের বিবাহের বিষয় না। মুঘল সাম্রাজ্যেও তো এখন এমন নাই যে স্বামী খুন করে আবার বিয়ের ব্যবস্থা করা হবে। ব্যঞ্জ বিষয়ে তোমার কি কথা? একটা সিডি কোম্পানি আপনার ব্যঞ্জ নিয়ে সিডি করতে চায়। আমি তাদের এজেন্ট। এই বিষয়ে কথা বলতে এসেছি। আমি ব্যঞ্জবাজনার সিডি বের করতে চাই? জি। তুমি আমার নাম জানো? নাম কেন জানবে না? আপনি হলেন ওস্তাদ শমশের উদ্দিন খাঁ।
খা পেলে কোথায়? নামের শেষে খা নেই। খা নাই, এখন লাগিয়ে দেব। ওস্তাদের নামের শেষে খা না থাকলে মানায় না। আপনি আগ্রহী হলে বলেন, টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক করি। আমার ব্যঞ্জনবাজনা তুমি শুনেছ? আমি শুনিনি, শোনার ইচ্ছাও নাই। গান বাজনা আমার পছন্দের জিনিস না। আমি এজেন্ট। আমার সঙ্গে যোগাযোগ করতে বলেছে, করলাম। বাকি আপনার ইচ্ছা। শুনেছি ব্যঞ্জ কথাটা আজকাল বাজানো হয় না। লোকজন এই যন্ত্রণার কথা ভুলেই গেছে। আর আপনি নাকি মোটামুটি বাজাতে পারেন। মোটামুটি বাজাই? আমি মোটামুটি বাজাই? আমি মোটামুটি বাজালে সিডি কোম্পানি তোমাকে আমার কাছে পাঠাতো সিডি বের করার জন্য? এরা তো তোমার মাথা ঘাস খায় না। তাও ঠিক। আপনি কি রাজি? ফট করে রাজি অরাজি কি? জিনিসটা ভালো মতো বুঝে নেই। চা খাও। কী ধরনের বাজনা এরা চায়? রাগ প্রধান? সেটা আপনার ইচ্ছা। রাগ প্রধান বাজাতে চাইলে রাগ প্রধান বাজাবেন, ভালোবাসা প্রধান বাজাতে চাইলে ভালোবাসা প্রধান বাজাবেন। ভালোবাসা প্রধান কি? আপনারা সঙ্গীতের লোক, আপনারা জানবেন ভালোবাসা প্রধান কি। তুমি তো দেখি গান বাজনা লাইনের কিছুই জানো না। আগেই তো বলেছি কিছু জানি না। আপনি কি বাজাবেন আপনি ঠিক করুন। আপনার সঙ্গে কি তবলা ফবলা লাগবে? ফবলা কি? এইভাবে কথা আমার সঙ্গে বলবে না। জি আচ্ছা, বলবো না। শামসুদ্দিন সাহেবের চোখ মুখ কোমল হয়ে গেল। তিনি এই প্রথম স্নেহ নিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার নাম কি? হিমু। ভালো নাম কি? ভালো নাম খারাপ নাম একটাই, হিমু। সত্যি সত্যি ব্যঞ্জের সিডি বের করবে? অবশ্যই। এই উপমহাদেশে আমার চেয়ে ভালো ব্যঞ্জ কেউ বাজায় না, এটা জানো? জি না। তোমাকে তুমি তুমি করে বলছি, মনে কিছু নিও না। আপনি ওস্তাদ মানুষ, আপনি তো তুমি তুমি করে বলবেনই। তাহলে কথাবার্তা ফাইনাল? শামসুদ্দিন নিজের মনে বিড়বিড় করে বললেন, 32 মাত্রা, সঙ্গে তেহাই। রাগ কাফি যখন ধরবো ঝড় তুলে দিব। ব্যঞ্জর উপর দিয়ে যখন আঙ্গুল চলবে আঙ্গুল দেখা যাবে না। যদি আঙ্গুল দেখা যায় আল্লাহর কিরা আঙ্গুল কেটে তোমাকে দিয়ে দেব। কাটা আঙ্গুল দিয়ে আমি কি করব? তুমি আঙ্গুল কেটে কি করবে সেটা তোমার বিবেচনা। আমার আঙ্গুল কাটা দেওয়ার কথা আমি দিলাম। ধন্যবাদ। তোমার নামটা যেন কি আরেকবার বলো তো? মিহি। আজকাল মানুষের নাম মনে থাকে না। আমার নাম হিমু। তবে আপনার যদি মিহি ডাকতে ইচ্ছা হয় ডাকবেন। রাতে আমার সঙ্গে খাওয়া দাওয়া করো। আজ বাসায় মাংস রান্না হবে, ঝোল দিয়ে গোমাংস, সঙ্গে চালের আটার রুটি। রুটি ছিঁড়ে ছিঁড়ে মাংসের ঝোলের মধ্যে ফেলবে। রুটি নরম হবে, মুখের মধ্যে ফেলবে আর গিলে ফেলবে। কবুল। কবুল মানে কি? কবুল মানে আমি রাজি। খাওয়া দাওয়ার পর রাগ কাফির বন্দিশ শোনাবো। 3 তাল শুনলে মাথা খারাপ হয়ে যাবে। মাথা তো আমার এমনিতেই খারাপ হয়ে আছে। দিন আরও খারাপ করে। ঠিক করে বলো তো, চালের আটার রুটি করবে না পোলাও রাঁধবে? অনেক দিন পোলাও খাই না। দরিদ্র মানুষ, ইচ্ছা করলেও সম্ভব হয় না। আপনার কি পোলাও খেতে ইচ্ছা করছে? তুমি মেহমান মানুষ, এজন্যই বলছি। আর ফুলফুলিয়া সেরকম ভালো রাঁধতেও পারে না। আমার স্ত্রী পারতেন। আফসোস তার হাতের পোলাও তোমাকে খাওয়াতে পারলাম না। উনি কোরমা কেমন রাঁধতেন? কোরমার কথা বলে দিলে তো মনটা খারাপ করে। শহরের লোকজন তো কোরমা রাঁধতেই পারে না। মুরগির রোস্ট, দো পেঁয়াজা, ঝাল ফ্রাই। বাঙালি কোরমার কাছে কিছু লাগে? তোমার কি কোরমা খেতে ইচ্ছা করছে? জি। আপনার কি করছে? আমার তো মুখে পানি চলে আসছে। বয়স হয়েছে তো, সুখাদ্যের কথা মনে হলে মুখে পানি চলে আসে, সামলাতে পারি না। দেখি ব্যবস্থা করা যায় কি না। ফুলফুলিয়া এতক্ষণ পরে চা নিয়ে ঢুকেছে। তার দেরির কারণ বোঝা যাচ্ছে। সিঙাড়া ভেজে এনেছে। শামসুদ্দিন মেয়ের দিকে তাকিয়ে ধমক দিয়ে বললেন, পোলাও রাঁধার ব্যবস্থা কর। পোলাও, মুরগির কোরমা, গরুর ঝাল মাংস। মিহি রাতে খাবে। ফুলফুলিয়া বিস্মিত হয়ে আমার দিকে তাকাচ্ছে। শামসুদ্দিন বিরক্ত গলায় মেয়েকে বললেন, হা করে তাকিয়ে থাকিস না তো, রান্নাবান্নার জোগাড় কর। টক দইয়ের ব্যবস্থা রাখিস। গুরু ভোজনের পর টক দই হজমের সহায়ক। ফুলফুলিয়া ঘর হতে বের হতেই শামসুদ্দিন আমার দিকে ঝুঁকে এসে গলা নামিয়ে বললেন, মিহি, এই যে আমার ব্যঞ্জর সিডি বের হচ্ছে। কেন বের হচ্ছে জানো? আমি বললাম, না। শামসুদ্দিন বললেন, গত মাসে সিলেটে গিয়েছিলাম। শাহজালাল সাহেবের দরগায় গিয়ে কান্নাকাটি করেছি। বলেছি আমার বড় শখ আমার বাজনা দেশের মানুষকে শোনাই।
আল্লাহ পাক শাহজালাল সাহেবের উছিলায় তুমি বান্দার মনের আশা পূর্ণ করো। আল্লাহ পাক যে তখনই মঞ্জুর করে দিয়েছেন বুঝতে পারি নাই, এখন বুঝলাম। মিহি, তুমি ফুলফুলিয়াকে বলো গোসলের জন্য গরম পানি করতে। যাও, রান্নাঘরে চলে যাও, কোনো অসুবিধা নেই। আমার এই বাড়ি এখন থেকে তুমি নিজের বাড়ি মনে করবে। আমি রান্নাঘরে চলে এলাম। ফুলফুলিয়া চুলায় চাল বাচ্ছিল। আমাকে রান্নাঘরে ঢুকতে দেখে মোটেই অবাক হলো না, শুধু বলল, সব মানুষকে কি আপনি মুহূর্তের মধ্যে হাতের মুঠোয় নিতে পারেন? আমাকে পারবেন? আমি তার প্রশ্নের জবাব না দিয়ে বললাম, গরম পানি করো তো, খাঁ সাহেব গোসল করবেন। আজকের পর্বের এখানেই সমাপ্তি। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, আর বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে অন্যরাও গল্প শুনতে এবং আগ্রহী হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।